আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তথ্য উপাত্ত 11 অধ্যায়ের 20 নম্বর সমস্যার সমাধান করব। তো দেখো 20 নম্বরে আমাদের বলেছে সপ্তম শ্রেণীর 20 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর দেয়া আছে। কয়ে আমাদের জিজ্ঞেস করেছে যে উপাত্ত কত প্রকার ও কি কি। ক্ষয়ে 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করো। গয়ে বলেছে প্রাপ্ত সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। তাহলে কয়ে আমাদের বলেছে উপাত্ত কত প্রকার ও কি কি। তো দেখো উপাত্ত হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত আর 2 নম্বর হচ্ছে মাধ্যমিক উপাত্ত। এবার আমরা খ নম্বরের সমাধান করি। ক্ষয় দেখো আমাদের বলেছে 5 শ্রেণী ব্যাপ্তি নিয়ে সারণী তৈরি করো। তাহলে সারণী যদি আমরা তৈরি করতে যাই তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে গণসংখ্যা নির্ণয় করতে হবে। আর গণসংখ্যা নির্ণয় করতে হলে আমাদের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান লাগবে। দেখো এখানে যে 20 জন ছাত্রের গণিতে প্রাপ্ত বিষয়ের নম্বর দেয়া আছে, এর মধ্যে সর্বোচ্চ মান কত? দেখো এর মধ্যে সর্বোচ্চ মান হচ্ছে 85, এই যে, আর সর্বনিম্ন মান হচ্ছে 32। তাহলে সেই কথাটা আমরা লিখি যে উপাত্তে সর্বোচ্চ মান 85 আর সর্বনিম্ন মান 32। তাহলে এখন আমাদের পরিসর বের করতে হবে। তাহলে আমরা লিখব যে পরিসর সমান কি বলো? সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করব। তো সর্বোচ্চ মান হচ্ছে 85, সর্বনিম্ন মান হচ্ছে 32, বিয়োগ করে তার সাথে 1 যোগ করব। তাহলে দেখো 85 থেকে 32 যদি আমরা বাদ দিই তাহলে পাবো 53, এর সাথে যদি 1 যোগ করি তাহলে পাবো এখন 54। এখন শ্রেণীব্যাপ্তি প্রশ্নে বলে দিয়েছে শ্রেণীব্যাপ্তি হচ্ছে ধরতে হবে 5। তাহলে আমরা লিখি যে শ্রেণীব্যাপ্তি সমান কত পেয়েছি আমরা? শ্রেণীব্যাপ্তি সমান হচ্ছে 5। এটা প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে। এখন আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। শ্রেণী সংখ্যা মানে কয়টা দাগ কেটে আমরা অঙ্কটা করব সেই সংখ্যাটা বের করে নেওয়া। শ্রেণী সংখ্যা সমান হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তাহলে পরিসর কত পেয়েছি? পরিসর পেয়েছি 54 ভাগ শ্রেণীব্যাপ্তি পেয়েছি 5। এখন দেখো 54কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 10.8। তাহলে দশমিক রাখা যাবে না, পরের সংখ্যাটা ধরতে হবে। তাহলে আমরা পরের সংখ্যাটা ধরবো কত? পরের সংখ্যাটা হচ্ছে 11। তাহলে শ্রেণী সংখ্যা কত পেলাম? শ্রেণী সংখ্যা পেলাম 11। 10.8 আছে, 10-এর পরের সংখ্যা 11, তাই এখানে 11 নিয়েছি। এখন এখানে শ্রেণী সংখ্যা 11 বের হয়েছে, যার জন্য আমরা 11টা ঘর কেটেছি, দাগ কেটেছি, আর একটা বেশি নিয়েছি উপরে লেখার জন্য। এখন তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি নির্ণয় করি। তাহলে সর্বনিম্ন কত? দেখো সর্বনিম্ন শ্রেণীব্যাপ্তি হচ্ছে আমাদের 32। তাহলে 32 থেকে আমরা 5 শ্রেণীব্যাপ্তি আকারে লিখব। তো 32 থেকে লিখলে দেখো একটু ভেঙে ভেঙে হয়ে যায়, এজন্য আমরা 31 থেকে ধরবো, তাহলে সুন্দর মতো বিষয়টা চলে আসবে। তাহলে দেখো 31 থেকে আমি নিলাম, 31 থেকে 5 গণনা করব, তাহলে 35 হবে। এটা হচ্ছে 36, 36 থেকে তাহলে 40 হবে, আবার 41 থেকে 45, 46 থেকে তাহলে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80, 81 থেকে 85। দেখো আমাদের শ্রেণীব্যাপ্তি নির্ণয় করা শেষ। এখন আমরা ট্যালি চিহ্নগুলো বসায় দিব। তবে দেখো প্রথমে কি আছে? 50। 50-এর ঘরে আমরা 50-এর জন্য দাগ কাটবো। 46 থেকে 50 এখানে একটা দিব। তারপর কি আছে? 60। 60-এর ঘরে আমরা দিব একটা দাগ। 52। 52 কোথায় আছে? দেখো 51 থেকে 55-এর মধ্যে আছে 52। 62। 62 কোথায় আছে? 61 থেকে 65-এর মধ্যেই 62 আছে। 42 আছে 41 থেকে 45-এর মধ্যে। 32 আছে প্রথম ঘরে, 35ও প্রথমটাতেই। 36 হবে, এই যে 36-এর ঘর আছে। 85। 85 দেখো সবার শেষে। 80। 80 হচ্ছে
সেকেন্ড লাস্ট যেটা সেটাতে 81 দেখো, 81 থেকে 85 ঘরে বসবে 82, 82 তাই 47 দেখো, 47 হচ্ছে 46 থেকে 50 এর মধ্যে 47। তারপর 46 এই ঘরে বসবে 48, 48 এই ঘরে বসবে 43, 41 থেকে 45 এর মধ্যে 43 হবে 49, 49 হবে 46 থেকে 50 এর মধ্যে। চারটা হয়েছে, পঞ্চমটা আড়াআড়ি ভাবে দিব। 50, 50 হচ্ছে এই ঘরে হবে, আবার নতুন করে একটা লিখবো 56, এই যে 56 থেকে 60 এর ঘর আছে এখানে দিব। আর 80, 80 হচ্ছে দেখো লাস্ট থেকে 2 নাম্বারটা। এখন শুধু আমরা গণসংখ্যাটা নির্ণয় করব। তাহলে এখানে দেখো 2টা আছে, এখানে 2 লিখবো, এখানে 1 তাই 1 লিখবো, এখানে 2, এখানে হচ্ছে 6টা, এখানে 1টা, এখানে 2টা, এখানে হচ্ছে 1টা, এটাতে নাই তাহলে 0, এটাতে নাই 0, এটাতে 2 আর এটাতে 3। তাহলে এখন যোগ করি দেখো, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 6 11, 11 আর 1 12, 12 আর 2 14, 14 আর 1 15, 15 আর 2 17, 17 আর 3 20। তাহলে মোট কত পেলাম? মোট পেলাম 20। কতজন ছাত্রের দেয়া ছিল? 20 জন ছাত্রের। তাহলে দেখো গণসংখ্যা যোগ করে 20 পেয়েছি। মোট ছাত্রের সংখ্যা পরিমাণ দেয়া ছিল 20, 20 জন ছাত্রের গণিতের নম্বর দেয়া ছিল, তার মানে আমাদের অঙ্কটি সঠিক হয়েছে। তাহলে এই ছিল আমাদের খ নাম্বার। এবার আমাদেরকে গ নম্বরেটা সমাধান করতে হবে। দেখো গ নম্বরে আমাদের বলেছে প্রাপ্ত সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। তো ক্ষয়ে যে আমরা শ্রেণী ব্যাপ্তিটা এবং গণসংখ্যাটা নিয়ে সারণী এঁকেছিলাম, সেই একই শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা আমি গ এর জন্য নিয়ে নিয়েছি। একই রকম সব কিছু তথ্য, শুধু মাঝখানে আমি ট্যালি চিহ্নের জায়গায় বিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি এই কথাটা আমি ব্যবহার করেছি। দেখো আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি কথাটা ব্যবহার করেছি। এই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তিটা আমাদের নির্ণয় করতে হবে। এই যে এইখানে আমাদের যে শ্রেণী ব্যাপ্তিটা দেয়া আছে, প্রথমে যে শ্রেণী ব্যাপ্তিটা দেয়া আছে সেই শ্রেণী ব্যাপ্তি থেকে 0.5 আমরা বিয়োগ করব। আর এই পাশে যেটা দেয়া আছে, শেষে যে শ্রেণী ব্যাপ্তিটা দেয়া আছে দেখো, সেটা থেকে আমরা 0.5 সেটা যোগ করব। তাহলে আগেরটার সাথে 0.5 বিয়োগ করব, পরেরটার সাথে 0.5 যোগ করব। তাহলে দেখো 31 থেকে যদি 0.5 আমরা বিয়োগ করি তাহলে কি পাবো? 30.5 পাবো। আর এটাতে যদি 5.5 যোগ করি তাহলে কি পাবো? 35.5 পাবো। ঠিক একইভাবে দেখো এখানে তাহলে যদি 36 থেকে 0.5 বিয়োগ করি তাহলে পাবো 35.5। আর এটার সাথে যদি যোগ করি তাহলে পাবো 40.5। একই নিয়মে পরবর্তী সবগুলোই আমরা করে ফেলবো। তাহলে এটা হচ্ছে 45.5। এখানে আবারও হবে 45.5 থেকে 50.5। আবার এখানে 50.5 থেকে 55.5, 55.5 থেকে 60.5, আবার 60.5 থেকে 65.5, 65.5 থেকে 70.5, 70.5 থেকে 75.5, 75.5 থেকে 80.5, 80.5 থেকে 85.5। দেখো আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নির্ণয় করা হয়ে গেছে। এখন আমরা ছক কাগজে এই অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিগুলো ছক কাগজে স্থাপন করব। তাহলে প্রথমে আমরা বলবো যে ছক কাগজে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি এবং y অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ আঁকা হলো। x অক্ষ বরাবর ধরবো 1 ঘর সমান 1 একক। একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে এখানে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রাফ পেপারে ক্ষুদ্র ক্ষুদ্র বর্গ একক দেয়া আছে, ঘর দেয়া আছে, ওগুলো প্রত্যেকটার কি সমান x অক্ষ বরাবর 1 ঘর ধরেছি। আর y অক্ষ বরাবর প্রত্যেক 5 ঘর সমান 1 ধরেছি। এখানে 1 2 3 4 5 করে গুণে নিয়েছি, এই 5টা সমান 1 ধরেছি, আর এখানে একটা সমান 1 ধরেছি। x অক্ষ বরাবর আমি অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি লিখেছি, y অক্ষ বরাবর আমরা গণসংখ্যা লিখেছি। এখন আমরা
এই যে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি যেগুলো পেয়েছি সেই অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির এই 30 থেকে লেখা শুরু করবে, ক্রমান্বয়ে এভাবে লিখবে এবং লাস্টে এই পাশে যাবে 85.5 পর্যন্ত। এখান থেকে শুরু করবে 80.5, তারপর এইভাবে যে 85.5। এইভাবেই সিরিয়াল বাই সিরিয়াল এই অংশটাতে আমরা লিখব, দিয়ে আমরা গ্রাফ পেপারে স্থাপন করব। আর গণসংখ্যা যেগুলো পেয়েছি সেই অনুযায়ী আমরা, যেহেতু এখানে 5 ঘরকে এক একক ধরেছি, সেই অনুযায়ী আমরা গণসংখ্যা এখানে লিখে নিয়েছি। এবার গ্রাফ পেপারে আমার গণসংখ্যা আর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির যে সংযোগ সেটা করে আমাদের আয়তলেখ আঁকতে হবে। তো চলো এখন গ্রাফ পেপারে তাহলে আয়তলেখটা আমরা এঁকে ফেলি। দেখো আমরা গ্রাফ পেপারে x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি এবং y অক্ষ বরাবর গণসংখ্যাগুলো বসিয়ে নিয়েছি। এখন আমরা যে সারণীটা তৈরি করেছিলাম অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তির সাথে যে গণসংখ্যা ছিল সেই সারণী অনুযায়ী আমরা এই মানগুলো এখন বসাবো। তো দেখো, যখন প্রথম অংশটা এইভাবে একটু ভেঙে দিবে, মানে এটা দিয়ে বোঝানো হয়েছে ভেঙে দেওয়া, মানে 30.5 এর আগে আরো মান আছে যেগুলো আমরা নেই নাই, এজন্য এই অংশটুকু ভেঙে দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন দেখো বলবে যে 30.5, তাহলে 30.5 যখন ছিল তখন গণসংখ্যা কত ছিল? তখন গণসংখ্যা ছিল 2। 30.5 যখন ছিল তখন গণসংখ্যা ছিল 2, তাহলে 2 এ আমরা একটা চিহ্ন করে দিব। আমি এখানে কলম ব্যবহার করছি, তোমরা কোনো মতেই কলম ব্যবহার করবে না, তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে, তোমরা কলম ব্যবহার করবে না, তোমরা পেন্সিল ব্যবহার করবে। তাহলে দেখো, আবার যখন আমার 35.5 ছিল তখন গণসংখ্যা ছিল কত? তখন গণসংখ্যা ছিল 1। 40.5 এ আমার গণসংখ্যা ছিল 2। 45.5 এ গণসংখ্যা ছিল 6। 50.5 যখন ছিল তখন গণসংখ্যা ছিল 1। 55.5 এ গণসংখ্যা ছিল 2। 60.5 এ গণসংখ্যা ছিল 1। 65.5 আর 70.5 এ কোনো গণসংখ্যা ছিল না, এগুলো শূন্য ছিল। আর 75.5 এ গণসংখ্যা ছিল 2। তাই 75.5 এইভাবে আগে আমরা পেন্সিলটা রাখবো, তারপরে 2 ঘর ওই বরাবরই 2 ঘর আমাদের উপরে উঠতে হবে, এই জন্য ওই বরাবরই 2 ঘর উপরে উঠেছি। 2 ঘর এই জন্য বলছি কারণ এখানে প্রত্যেক 5 ঘর সমান আমরা 1 একক ধরেছিলাম, তাহলে প্রত্যেক 5টা ঘর সমান 1, আরো 5টা ঘর সমান 2, সেই জন্য আমরা 75 পেন্সিল রাখছি এবং এইভাবে 2 গণনা করে নিয়েছি। আবার 80.5 যখন হয়েছে তখন আমাদের গণসংখ্যা ছিল 3, এই জন্য আমরা এইভাবে 80.5 থেকে উপরে লম্বাতে 3 গুণে নিব এবং সেই অনুযায়ী আমরা বসিয়ে দিব। এখন দেখো, স্কেল দিয়ে আমরা সবগুলো যে ডট বসিয়েছি সেই ডটগুলো এক্স অক্ষের উপরে লম্ব আকারে বসিয়ে নিব এবং একটা দাগ দিব। দেখো, এই পাশ থেকে আমরা নিয়ে এই ডট থেকে এক্স অক্ষ বরাবর আমরা দাগ দিব। সবগুলোতে আমরা একই কাজ করব, ডট থেকে নিয়ে এক্স অক্ষ যেখান থেকে শুরু হয়েছিল সেই অংশে আমরা এটা মিলিয়ে দিব, লম্ব এঁকে নিব এক্স অক্ষের সাথে। এবার দেখো, সবগুলোকে আমরা ডান দিকে বর্ধিত করব, পরের ঘর পর্যন্ত ডান দিকে আমরা বর্ধিত করব। তাহলে চলো ডান দিকে বর্ধিত করি, পরের ঘর পর্যন্ত আমরা ডান দিকে বর্ধিত করলাম সবগুলোকে।
দেখো আমাদের বর্ধিত করা শেষ। এবার দেখো কোন অংশে এটা যুক্ত হয়েছে দাগটা, পরের অংশের সাথে কোন অংশে যুক্ত হয়নি, ফাঁকা আছে। তো যে অংশটা ফাঁকা আছে সেই অংশটা আমরা দাগ টেনে পূর্ণ করে দিব। তাহলে এখান থেকে এটুকু ফাঁকা আছে, তাহলে পরের ডটের সাথে আমরা এটা মিলিয়ে দিয়ে এই অংশটা পূরণ করে দিব। তাহলে দেখো এই যে ডটের সাথে মিলিয়ে পূরণ করে দিচ্ছি। আবার এই অংশটা দেখো এই অংশের সাথে ফাঁকা আছে, তাহলে এই অংশ বরাবর আমরা ডটের সাথে দাগ দিয়ে পূরণ করে দেব। না হলে কিন্তু আমাদের আয়তক্ষেত্র তৈরি হবে না। দেখো আমাদের কাঙ্ক্ষিত আয়তক্ষেত্র আমরা পেয়ে গেছি, সবগুলো আয়তক্ষেত্র হয়েছে। এবার তোমরা এগুলোকে কি করবে, এগুলোকে এইভাবে পেন্সিল দিয়ে এগুলোকে কি করে কালার করে দিবে। এইভাবে পেন্সিল দিয়ে প্রত্যেকটা ঘরে পেন্সিল দিয়ে আস্তে আস্তে এগুলোকে কালার করে দিবে। আমি কলম দিয়ে করছি এজন্য অত সুন্দর হচ্ছে না, কিন্তু তোমরা যখন পেন্সিল দিয়ে করবে তখন বিষয়টা আরো সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। এইভাবে প্রত্যেকটা ঘর পূরণ করে দিবে। তাহলে দেখো আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের গণসংখ্যা এবং অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বসানোর পর আয়তলেখটা প্রস্তুত হয়েছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো।